নমস্কার বন্ধুরা, আমাদের হেলথ কন্ডিশন ঠিক আছে কিনা আমরা কিভাবে বুঝবো? এর জন্য আমাদের বিভিন্ন যেসব হেলথ প্যারামিটার্সগুলো আছে সেগুলোকে চেক করতে হবে এবং সেই প্যারামিটার্সগুলো ঠিকঠাক থাকলে তাহলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের হেলথ কন্ডিশন ঠিক আছে। ঠিক তেমনিভাবেই আমাদের ফিনান্সিয়াল হেলথের কন্ডিশন ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা দেখতে গেলে আমাদের কিছু ফিনান্সিয়াল হেলথ চেক করার প্যারামিটার্স আছে, সেগুলোকে চেক করতে হবে। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম 6টা প্যারামিটার্স যেটার সাহায্যে আপনি চেক করে দিতে পারবেন যে আপনার ফিনান্সিয়াল হেলথ ঠিকঠাক আছে কিনা। প্রথম যে প্যারামিটার্সটার কথা আমি বলবো সেটা হলো লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওর সাহায্যে আপনি চেক করতে পারবেন যে এমার্জেন্সি কন্ডিশনেতে আপনার যে রেগুলার যে খরচাগুলো আছে সেগুলোকে মিট করার কতখানি ক্ষমতা থাকছে। অর্থাৎ এটা অন্যভাবে বলা যায় যে কোনো দুর্ভাগ্যবশত কারণে হঠাৎ করে যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ক্যাশ যে টাকাটা জমানো আছে সেই টাকা থেকে আপনি কতদিন চালাতে পারবেন। এবার যদি এটাকে আমরা ফর্মুলাতে ডিনোট করি তাহলে এর ফর্মুলাটা দাঁড়াবে লিকুইডিটি রেশিও ইকুয়াল টু ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই মান্থলি এক্সপেন্স। এখানে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট বোঝাচ্ছে যে বাড়িতে আপনার যে ক্যাশ রাখা আছে অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড, তারপর ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে যে ক্যাশটা থাকছে সেই ক্যাশটা, তারপর যদি আপনার ফিক্সড ডিপোজিট থাকে তাহলে ফিক্সড ডিপোজিট যেটা আছে, আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার লিকুইড মিউচুয়াল ফান্ডে যে টাকাটা আছে সেই টাকাটা। অর্থাৎ আপনি বুঝতে পারছেন ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে হলো যে সেই টাকাটা যে টাকাটা আপনি 2-1 দিনের নোটিশেই তুলতে পারবেন। এবার আমরা লিকুইডিটি রেশিও ক্যালকুলেশন করবো একটা এক্সাম্পলের সাহায্যে। মনে করুন মিস্টার রাহুল, তার মান্থলি এক্সপেন্স সেটা হলো 20,000 টাকা, তার হাতে যে ক্যাশ আছে সেটা হলো 10,000 টাকা, তার সেভিং অ্যাকাউন্টেতে আছে 40,000 টাকা, তার একটা এফডি করা আছে 1 লাখ টাকা। তাহলে তার লিকুইডিটি রেশিও কত হচ্ছে? যে টোটাল ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা হচ্ছে 1.5 লাখ টাকা ডিভাইড বাই তার মান্থলি এক্সপেন্স 20,000 টাকা, তাহলে সেটা হচ্ছে 7.5। এবার আপনি বলবেন যে এর রেকমেন্ডেড ভ্যালু কত, অর্থাৎ এই লিকুইডিটি রেশিও কত হওয়া উচিত? দেখুন এটার ভ্যালু হওয়া উচিত 6 to 8। মানে বলা যায় যে আপনাকে মিনিমাম 6 থেকে 8 মাসের যে খরচা সেই টাকাটা কিন্তু আপনাকে লিকুইড জায়গাতে রাখতে হবে, যে টাকা থেকে আপনি খুব সহজেই টাকাটা তুলতে পারবেন। এরপরের যে রেশিওটার কথা আমি বলবো সেটা হলো সেভিং রেশিও। সেভিং রেশিওটা কি? সেভিং রেশিও হলো যে আপনার ইনকামের কতটা অংশ আপনি সেভ করছেন ভবিষ্যতে যেসব আপনার গোলগুলো আছে সেই গোলগুলোকে অ্যাচিভ করার জন্য। তাহলে সেভিং রেশিও যদি আমি ফর্মুলাটা দেখি সেটা কি আছে, যে সেভিং রেশিও ইজ ইকুয়াল টু সেভিং ডিভাইড বাই গ্রস ইনকাম। এখানে গ্রস ইনকাম বলতে কী কী বোঝাচ্ছে? যে আপনার ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ আপনি স্যালারি থেকে যারা ইনকাম করছেন, অথবা আপনি যদি কোনো বিজনেস করেন বা অন্য কোনো প্রফেশনে থাকেন তাহলে সেই প্রফেশন থেকে কতটা ইনকাম হচ্ছে সেটা, আর তার সাথে যোগ হবে আপনি যদি কোনো স্টকে ইনভেস্ট করেন তার বোনাস বা ডিভিডেন্ড যেটা পাচ্ছেন সেটা, ইন্টারেস্ট যেটা পাচ্ছেন, তারপরে ধরুন আপনার কোনো রয়্যালটি আপনি পাচ্ছেন বা বাড়ি ভাড়া দিয়ে রাখলে রেন্ট পাচ্ছেন, অর্থাৎ টোটাল যে আপনার ইনকাম হলো সেইটাকে যোগ করলে আপনি পাবেন গ্রস ইনকাম। এইবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে সেভিং রেশিও ক্যালকুলেশন করব। মনে করুন মিস্টার রাহুল, তার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 15 লাখ টাকা এবং তার ইয়ারলি গ্রস ইনকাম যেটা সেটা হলো 5 লাখ টাকা। তাহলে সেক্ষেত্রে তার সেভিং রেশিও দাঁড়াচ্ছে 15 লাখ ডিভাইড বাই 5 লাখ, তার মানে হচ্ছে 3। তাহলে এবার আপনি প্রশ্ন করবেন যে আইডিয়াল সেভিং রেশিও কত হওয়া উচিত? দেখুন সেভিং রেশিও নির্ভর করে আপনার এজের সাথে, অর্থাৎ আপনার বয়সের সাথে সাথে কিন্তু এটা ভ্যারি করবে। ফিডেলিটি ইনভেস্টমেন্ট কোম্পানি, এটা একটা আমেরিকার বিখ্যাত ইনভেস্টমেন্ট কোম্পানি, তারা একটা রেকমেন্ড করেছে যে বয়স অনুযায়ী আপনার সেভিং রেশিও কত হওয়া উচিত। তাদের এই রেকমেন্ডেশন অনুযায়ী আপনার বয়স যদি 30 হয় তাহলে আপনার যেটা অ্যানুয়াল স্যালারি সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার সেভ করে রাখা উচিত। অর্থাৎ আপনার বয়স যদি 30 বছর হয় এবং অ্যানুয়াল স্যালারি যদি 5 লাখ হয় তো 30 বছর বয়সে অ্যাটলিস্ট আপনার 5 লাখ টাকা সেভিং হওয়া উচিত। এবার 40 বছরে গিয়ে ওই সময় আপনার যে অ্যানুয়াল স্যালারি তার 3 গুণ আপনার সেভিং হওয়া উচিত। এবার যখন আপনার বয়স 50 বছর হবে তখন আপনার ওই সেভিং অ্যামাউন্ট হবে 50 সালে আপনার যে অ্যানুয়াল স্যালারি তার 6 গুণ। এবং যখন আপনার বয়স 60 বছর হবে সেই সময় আপনার টোটাল যে সেভিং হওয়া উচিত সেটা হলো আপনার অ্যানুয়াল স্যালারির 8 গুণ। এবং যখন আপনার বয়স 67 বছর হবে তখন আপনার যে টোটাল সেভিং অ্যামাউন্ট হওয়া উচিত সেটা হলো আপনার টোটাল অ্যানুয়াল স্যালারির 10 গুণ। এরপরে 3 নম্বর যে প্যারামিটার্সের কথা আমি বলবো সেটা হলো ডেট টু অ্যাসেট রেশিও, অর্থাৎ আপনার টোটাল অ্যাসেটের তুলনায় মার্কেটে কত টাকা ধার পড়ে আছে। এই রেশিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণটা কি না, কারণ বর্তমান সময়ে কিন্তু ক্রেডিটের যুগ, সব কিছু আমরা ধারে কিনছি, ইএমআইয়ে কিনছি। সেই কারণের জন্যই আমাদের কিন্তু এটা দেখে নিতে হবে যে আমাদের টোটাল অ্যাসেটের তুলনায় আমাদের ডেট কতটা। এবং এটা সবসময় রেকমেন্ড করা হয় যদি আপনার এক্সিস্টিং ডেট অলরেডি থেকে থাকে, অর্থাৎ ধার যদি অলরেডি থেকে থাকে তো প্রথমে আপনাকে কিন্তু পুরনো ধারটা মিটিয়ে ফেলতে হবে।
আর নতুন করে ধার নেওয়া যাবে না, পুরনো ধারটা মিটিয়ে নিলে তারপরেই কিন্তু আপনি নতুন ধার নেওয়ার কথা ভাবতে পারেন। কারণ যদি আপনি পুরনো ধারটা শোধ না করে আবার নতুন করে ধার নিতে থাকেন তাহলে কিন্তু আপনার লায়াবিলিটি বাড়তেই থাকবে এবং সেই ধারের যে ইন্টারেস্ট সেইটা থেকে কিন্তু আপনার সব টাকা চলে যাবে। তো সেই কারণের জন্য কিন্তু এটা আপনাকে নজর রাখতে হবে। তো ডেট টু অ্যাসেট রেশিওটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, এর যে ফর্মুলা সেটা হলো ডেট টু অ্যাসেট রেশিও ইকুয়াল টু টোটাল লায়াবিলিটিস ডিভাইড বাই টোটাল অ্যাসেট। এবার দেখে নিই যে টোটাল লায়াবিলিটিস বলতে কি দেখাচ্ছে। টোটাল লায়াবিলিটিসের মধ্যে সমস্ত ধরনের লোন যেগুলো আছে সেইগুলো আসছে। তার মধ্যে কি কি আছে, কার লোন আছে, হোম লোন আছে, পার্সোনাল লোন আছে, ক্রেডিট কার্ডের লোন আছে, বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশন থেকে আপনি ধার নিয়েছেন তাদের লোন আছে। তো এগুলো সবই আপনার টোটাল লায়াবিলিটিসের কলমে আসছে। এইবার দেখতে হবে আমার টোটাল অ্যাসেট কী কী আছে। টোটাল অ্যাসেটের কলমে যেগুলো আসছে সেটা হলো আপনার যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেগুলো হচ্ছে আপনার টোটাল অ্যাসেট। তারপর আপনার বাড়ি গাড়ি, সোনা দানা, জমি জায়জাত, ব্যাংকের টাকা পয়সা, ইনভেস্টমেন্ট, এগুলো সব যেগুলো আছে না এগুলো সব হলো আপনার অ্যাসেট। এইবার আপনার এই টোটাল লায়াবিলিটিটাকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন আপনার ডেট টু অ্যাসেট রেশিও। এবং এটা বলা হচ্ছে যে ডেট টু অ্যাসেট রেশিও ম্যাক্সিমাম 0.5 হবে। অর্থাৎ এটা বলা যায় যে আপনার টোটাল যে অ্যাসেট আছে তার ম্যাক্সিমাম 50% আপনি ধার নিতে পারবেন, কখনোই তার থেকে বেশি হওয়া উচিত না। সুতরাং এটা কিন্তু আপনাকে ট্র্যাক করতে সাহায্য করবে যে বর্তমান সময়ে আপনি আর অ্যাডিশনাল লোন নিতে পারবেন কি না, এটা কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন ডেট টু অ্যাসেট ইকুইটি রেশিও দিয়ে। এরপরে যে প্যারামিটারসটার কথা আমি বলবো সেটা হলো ডেট সার্ভিং রেশিও। ডেট সার্ভিং রেশিওটা কি, দেখুন বর্তমান সময়েতে কিন্তু আমরা ক্রেডিট কার্ডেতেই অনেক জিনিস কিনি, অনেক লোন নিয়ে রেখেছি। তো প্রতি মাসে আমাদেরকে ইএমআই দিতে হয়। এইবার আমার প্রতি মাসে কত ইনকাম আছে আর আমি প্রতি মাসে কতটা ইএমআই দিচ্ছি, এর যে রেশিও এইটা হলো ডেট সার্ভিং রেশিও। তো এর যে ফর্মুলাটা সেটা হলো ডেট সার্ভিং রেশিও ইকুয়াল টু শর্ট টার্ম লায়াবিলিটিস ডিভাইড বাই টোটাল ইনকাম। এই শর্ট টার্ম লায়াবিলিটিসের মধ্যে কী আসছে, শর্ট টার্ম লায়াবিলিটিস হলো আপনার প্রতি মাসে যে ইএমআইটা যেটা আপনাকে দিতে হচ্ছে সেইটা হলো আপনার শর্ট টার্ম লায়াবিলিটিস। এবার একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিচ্ছি। মনে করুন যে মিস্টার রাহুল তার মান্থলি ইনকাম হচ্ছে 40,000 টাকা। এইবার প্রতি মাসে তাকে যে টোটাল ইএমআই দিতে হচ্ছে, হাউস লোনের ইএমআই বা কারের ইএমআই বা এডুকেশন লোনের ইএমআই, যে ধরনের ইএমআই হোক না কেন, সেটার ভ্যালু হচ্ছে 12,000 টাকা। তাহলে তার ডেট সার্ভিং রেশিও কত, সেটা হলো 12,000 ডিভাইড বাই 40,000, দ্যাট মিনস 30%। অর্থাৎ ঘুরিয়ে বলা যায় যে মিস্টার রাহুল যা ইনকাম করে তার 30% টাকা তার ইএমআইতেই চলে যায়। এবার আপনি প্রশ্ন করবেন যে রেকমেন্ডেড কত হওয়া উচিত, অর্থাৎ এই ইএমআই ভ্যালুটা কত হওয়া উচিত। রেকমেন্ডেশন হচ্ছে যে ম্যাক্সিমাম 40%, অর্থাৎ আপনার যে মান্থলি ইনকাম তার ম্যাক্সিমাম 40% আপনি ইএমআই দিতে পারেন। তার বেশি আপনি যদি ইএমআই দিতে হয় তাহলে কিন্তু আপনার ফিনান্সিয়াল লাইফ আনস্টেবল হয়ে যাবে। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং এরপরে যখনই আপনি কোনো লোন নিতে যাবেন বা ইএমআই দিয়ে কোনো কিছু জিনিস কিনতে যাবেন তার আগে আপনি চেক করে নেবেন যে আপনার অলরেডি যে এক্সিস্টিং ইএমআই আছে এবং আপনার যে ইনকাম সেটার 40% বেশি হয়ে যাচ্ছে না। তো যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইএমআই দিয়ে সেটা না কেনাই ভালো। এরপরে যে রেশিওটার কথা আমি বলবো সেটা খুব ইম্পর্টেন্ট রেশিও বর্তমান সময়ে, সেটা হলো ইনফ্লেশন হেজ রেশিও। দেখুন বর্তমান সময়ে যে টাকা তার কিন্তু অবমূল্যায়ন হচ্ছে, অর্থাৎ ইনফ্লেশনের কারণে কিন্তু প্রতি মুহূর্তে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা তার বাইং পাওয়ারটাকে লুজ করছে। তো আপনাকে এটা কিন্তু সবসময় নজরে রাখতে হবে আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা যেন এমন হয় যে আপনার ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা পাবো সেই রিটার্নটা যেন ইনফ্লেশনকে কমব্যাট করতে পারে। অনেক ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট পাবেন আপনি ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে, যেগুলো থেকে আপনি 6% 7% ইন্টারেস্ট পাবেন। তারপরে যদি আপনার ইনকাম ট্যাক্সেবল হয় তাহলে পোস্ট ট্যাক্স রিটার্নটা তো আরও কম হয়, দেখা যায় এক্ষেত্রে 6%-এর মতো আপনি পোস্ট ট্যাক্স রিটার্ন পাচ্ছেন, আর আপনার ইনফ্লেশন 7 থেকে 7.5%। তাহলে এখানে যে ইনভেস্টটা আপনি করছেন সেই ইনভেস্টমেন্ট থেকে কি আদৌ আপনার কিছু লাভ হচ্ছে, উল্টে তো আপনার ক্ষতি হচ্ছে। তো সেই কারণের জন্য আপনাকে সবসময় এটা নজরে রাখতে হবে যে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তার একটা অংশ এমন হবে যে অংশটা কিন্তু ইনফ্লেশনকে কমব্যাট করতে পারবে। তো আপনার মনে প্রশ্ন আসবে যে আমার ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট এমন হওয়া উচিত যেটা কিনা ইনফ্লেশনকে কমব্যাট করতে পারবে। এটা তো জেনারেলি মানুষের রিস্ক প্রোফাইল এবং তার এজের উপর নির্ভর করে। একটা মোটামুটি থাম্ব রুল আছে, সেটা হলো আপনার যে বয়স সেই পার্সেন্টেজ আপনি ডেট ইনস্ট্রুমেন্টে রাখুন, আর ইকুইটি ইনস্ট্রুমেন্টে রাখবেন 100 মাইনাস আপনার বয়স। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন রাহুলের বর্তমান বয়স 30 বছর, তাহলে রাহুল ডেট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ফিক্সড রিটার্ন যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোতে ম্যাক্সিমাম 30% রাখুক, বাকি 100 থেকে 30 বাদলে যেটা আসছে 70% সেটা সে ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে রাখুক, যেটাতে কিনা ভালো রিটার্ন পাওয়া যায়, যেটা কিনা ইনফ্লেশনকে কমব্যাট করতে পারে। স্টক মার্কেট হতে পারে, স্টক মার্কেট না বুঝলে মিউচুয়াল ফান্ড হতে পারে, ইন্ডেক্স ফান্ড হতে পারে, ETF হতে পারে। তো এই যে ইনভেস্টমেন্টগুলো, এই ইনভেস্টমেন্টগুলো থেকে কিন্তু ইনফ্লেশনকে কমব্যাট করে
রিয়াল রিটার্ন পেতে পারা যায়। আর সেই কারণের জন্য এইটা কিন্তু আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আপনার ইনফ্লেশন হেজ রেশিও কতটা। এরপরে লাস্ট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ রেশিও। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেনই যে মানুষের জীবনের কোনো ভরসা নেই। সুতরাং আপনার যারা ডিপেন্ডেন্ট আছে তাদের জন্য কিন্তু আপনাকে আপনার লাইফটাকে ইনসিওর করে রাখতে হবে। বিশেষ করে যদি আপনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন তাহলে আপনার লাইফ তো আগেই ইনসিওর করতে হবে। তো আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারেজ রেশিও আপনি কীভাবে ক্যালকুলেট করবেন? লাইফ ইন্স্যুরেন্স কভারেজ রেশিও ইকুয়াল টু নেট ওয়ার্থ প্লাস এক্সিস্টিং লাইফ কভার ডিভাইড বাই পোস্ট ট্যাক্স স্যালারি। এইবার আমরা একটা রিয়াল এক্সাম্পল দিয়ে দেখে নিই যে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ রেশিওটা কীভাবে ক্যালকুলেট করতে হয়। মনে করুন আপনার টোটাল যে অ্যাসেট আছে সেটা হলো 40 লাখ, আপনার টোটাল যে লায়াবিলিটিজ আছে সেটা 20 লাখ। বিভিন্ন ধরনের লোন থাকে না, হোম লোন, কার লোন, এইগুলো আর কি, এগুলো মিলিয়ে 20 লাখ হলো। এইবার মনে করুন আপনার এলআইসি যে কভারেজ আছে সেটা হলো 50 লাখ এবং আপনার যে ইয়ারলি ইনকাম সেটা হলো 6 লাখ। তাহলে আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ রেশিওটা কীভাবে বের করবো? এলআইসি কভারেজ রেশিও ইকুয়াল টু নেট ওয়ার্থ। নেট ওয়ার্থ কি? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস। তো টোটাল অ্যাসেট আছে আপনার 40, টোটাল লায়াবিলিটিস হচ্ছে 20, তাহলে 40 মাইনাস 20 প্লাস আপনার এলআইসি কভারেজ কত আছে 50 ডিভাইড বাই আপনার ইয়ারলি স্যালারি, দ্যাট মিনস 6। তো ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে 11.66। এবার রেকমেন্ডেড ভ্যালু কত, অর্থাৎ আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারেজ রেশিও কত হওয়া উচিত? মিনিমাম 10 হওয়া উচিত, এর থেকে বেশি হলে আরও ভালো, আপ টু 20 টাইমসও হতে পারে। এইবার আমি আপনাকে যখন ইনফ্লেশন কভারেজ রেশিওর কথা বলেছিলাম তখন আমি আপনাকে বলেছিলাম যে ইনফ্লেশনকে বিট করতে পারে এরকম ইনভেস্টমেন্টের অপশান একটা হলো মিউচুয়াল ফান্ড। মনে করুন এবার আপনি সিদ্ধান্ত নিলেন যে মিউচুয়াল ফান্ডেতেই তাহলে ইনভেস্ট করবেন। আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে। এবার মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তো কোন ধরনের ক্যাটাগরিতে কত টাকা ইনভেস্ট করবেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কীভাবে আপনি বানাবেন সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।